স্ত্রী নিজের কিডনি দিয়ে স্বামীর প্রাণ বাঁচালেন, কিন্তু জ্ঞান ফিরতেই স্বামী তার কাছে বিবাহ বিচ্ছেদ চাইলেন। কেন? যখন কারণটি সামনে এলো, তখন সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। হাসপাতালের সেই ঘরে যখন রাধিকার চোখ খুলল, তখন পেটের ডান দিকে তিনি তীব্র ছুরির মতো ব্যথা অনুভব করছিলেন। তবুও মনে কেবল একটা নামই ঘুরছিল, আরব। দুর্বল স্বরে তিনি বললেন, আরব কি ঠিক আছে? পাশে দাঁড়ানো নার্স ঝুঁকে তার কপাল থেকে ঘাম মুছে দিলেন এবং হেসে বললেন, আপনি চিন্তা করবেন না, অপারেশন সফল হয়েছে। আপনার স্বামী একদম ঠিক আছেন, তবে তার এখনও জ্ঞান ফেরেনি। নার্সের কথাগুলো রাধিকার জন্য পৃথিবীর সবচেয়ে বড় সুখবর ছিল। তিনি জেদ ধরে বললেন, আমার আমার তার সঙ্গে দেখা করা দরকার। ঘরে ঢোকা ডাক্তার নরম সুরে বললেন, এখন নয় রাধিকাজি, আপনি আপনার একটি কিডনি দান করেছেন। আপনার শরীরও একটি বড় অস্ত্রোপচারের মধ্যে দিয়ে গেছে। আপনার এবং আরবজির দুজনেরই এখন সম্পূর্ণ বিশ্রামের প্রয়োজন। আপনাদের দুজনকে আলাদা রিকভারি রুমে পর্যবেক্ষণে রাখা হবে। রাধিকার মনে এক অস্থিরতা ছিল, কিন্তু ডাক্তারের কথায় যুক্তি ছিল। প্রতিটি মুহূর্ত তার কাছে অতি কষ্টে কাটছিল। তিনি শুধু সেই মুহূর্তটার অপেক্ষা করছিলেন, যখন তিনি আরবকে নিজের চোখে দেখবেন এবং বলবেন, দেখো, আমরা এটা করে দেখিয়েছি। অবশেষে সেই দিন এলো। ডাক্তার তাকে আরবের রুমে যাবার অনুমতি দিলেন। ব্যথার মধ্যেও রাধিকার বুক আনন্দে ধুকধুক করছিল। তিনি ভাবছিলেন, তাকে দেখেই আরব কি বলবেন। হয়তো তার চোখ জলে ভরে উঠবে, হয়তো তিনি তার হাত ধরে বলবেন, তুমি থাকতে আমার কিছুই হতে পারে না। দুর্বল পায়ে নার্সদের সাহায্য নিয়ে তিনি আরবের বিছানার পাশে পৌঁছালেন। আরবের চোখ খোলা ছিল এবং তিনি ছাদের দিকে তাকিয়েছিলেন। আরব? রাধিকার কণ্ঠস্বর আনন্দ আর যন্ত্রণার মিশ্র অনুভূতিতে কাঁপছিল। তিনি তার হাত বাড়ালেন আরবের হাত ধরার জন্য, কিন্তু এরপর আরব যা করলেন তার রাধিকা কখনো কল্পনা করেননি। আরব তার দিকে না তাকিয়ে নিজের হাত সরিয়ে নিলেন। তার চোখে ছিল এক অদ্ভুত ভাব। একটি নিষ্প্রাণ ফ্ল্যাট স্বরে তিনি বললেন, রাধিকা, আমার তোমাকে ডিভোর্স চাই। এই শব্দগুলো ছিল না, ছিল বিষাক্ত তীর যা সরাসরি রাধিকার হৃদয় বিঁধেছিল। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তার শরীর অসাড় হয়ে গেল। হুইল চেয়ারে করে তাকে তার ঘরে ফেরত পাঠানো হলো, কিন্তু তার মন তখনও সেই ধাক্কাটা বোঝার চেষ্টা করছিল। নার্স তাকে বিছানায় শুইয়ে দিলে তিনি কেবল ছাদের দিকে তাকিয়ে রইলেন। তার মনে বারবার একটাই প্রশ্ন ঘুরছিল, কেন? কেন এমন হলো? তার কি ভুল হয়ে গিয়েছিল? রাধিকার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে এলো। তিনি বর্তমানের এই কঠিন বাস্তবতা থেকে পিছলে অতীতের সেই গলিতে চলে গেলেন, যেখানে সবকিছু কত সুন্দর ছিল। 6 মাস আগেও আরাবার রাধিকার জগৎটা ছিল কোনো সুন্দর স্বপ্নের মতো। আরব তার কাপড়ের দোকান সামলাতেন এবং রাধিকা ছিলেন একজন স্কুল শিক্ষিকা। তাঁদের বিয়ের 2 বছর হয়েছিল এবং তাঁদের ভালোবাসা প্রতিদিন আরও গভীর হচ্ছিল। তারা উইকেন্ডে লং ড্রাইভে যেতেন, বৃষ্টিতে ভিজতেন এবং ভবিষ্যতের সুন্দর স্বপ্ন বুনতেন। আরব প্রায় রাধিকাকে বলতেন, তুমি আমার লাইফলাইন, তোমাকে ছাড়া আমি আমার জীবনের কল্পনাও করতে পারি না। কিন্তু এরপরেই তাদের আনন্দের আকাশে কালো মেঘ জমতে শুরু করল। আরবের শক্তিতে এক অদ্ভুত কমতি আসতে শুরু করেছিল। দোকান থেকে ফিরেই তিনি সোফায় ভেঙে পড়তেন। প্রায়ই তার জ্বর থাকত। জ্বরের ওষুধ খেয়ে তিনি কাজে যেতেন। তিনি নিজেকে বোঝাতেন যে এসবই কাজের চাপের কারণে হচ্ছে। পায়ে ফোলা দেখেও তিনি এটাকে বেশি সময় বসে থাকার ফল মনে করতেন। রাধিকা চিন্তিত হতেন, কিন্তু আরব সবসময় তার চিন্তা হাসি দিয়ে উড়িয়ে দিতেন। আরে, এখন ডাক্তার হওয়ার চেষ্টা করো না, আমার কিছুই হয়নি। একদিন দোকানে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার শ্বাস নিতে খুব কষ্ট হলো এবং চোখের সামনে অন্ধকার নেমে এলো। আশেপাশের লোকেরা তাকে কাছের একটি নামী হাসপাতালে ভর্তি করালেন। রাধিকাও পাগলের মতো নিজের স্কুটারে করে সেখানে পৌঁছালেন। ডাক্তাররা অনেক পরীক্ষা করলেন। তারা রিপোর্টের জন্য অপেক্ষা করছিলেন। পরের দিন সিনিয়র ডক্টর বার্মা তাদের নিজের কেবিনে ডাকলেন। রিপোর্টের দিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, মিস্টার আরব, আমি দুঃখিত। আপনার রিপোর্ট বলছে যে আপনার একটি কিডনি পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে এবং অন্য কিডনিটিও ৮০% পর্যন্ত খারাপ হয়ে গেছে। এই কথাগুলো যেন ছিল গলিত কাঁচ, যা আরবের কানে ঢুকছিল। কিডনি ফেলিয়ার? এটা কিভাবে হতে পারে? তার তো মাত্র ৩২ বছর বয়স। রাধিকা অবিশ্বাস নিয়ে ডাক্তারের দিকে তাকালেন। ডাক্তার সাহেব, কোনো ভুল হয়নি তো? হয়তো রিপোর্ট পাল্টে গেছে। আমরা 2বার পরীক্ষা করেছি মিসেস রাধিকা। ডাক্তারের স্বর সহানুভূতিপূর্ণ কিন্তু দৃঢ় ছিল। এখন আমাদের কাছে কেবল 2টি পথ খোলা আছে, হয় নিয়মিত ডায়ালিসিস, নয়তো কিডনি প্রতিস্থাপন। আরবের মনে হল যেন পুরো আকাশ ভেঙে তার উপর পড়ল।
তার গলা শুকিয়ে গেল, শরীর অসাড়। স্বপ্নের প্রাসাদ, নিজের ঘর, পরিবার, ভবিষ্যৎ সব যেন এক ধাক্কায় মাটিতে ভেঙে পড়ল। রাধিকার চোখ দিয়ে জল গলিয়ে পড়ল, কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, কোনো তো উপায় থাকবে ডাক্তার। গভীর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে ডাক্তার বললেন, কিডনি প্রতিস্থাপনই একমাত্র উপায়। বাড়ি ফেরার পর এক নীরবতা বাসা বাঁধল। সেই বাড়ি যা কখনো তাদের হাসিতে মুখরিত থাকত, সেখানে এখন চাপা কান্না আর অজানা ভয় বিরাজ করছিল। ডায়ালিসিস শুরু হলো। সপ্তাহে 2 বার 4 ঘণ্টা করে আরফকে একটি মেশিনের সঙ্গে যুক্ত করা হতো, যা তার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করত। এখন আরফের হাসি খুশি মুখটা ফ্যাকাশে আর চোখগুলো কোটরে ঢোকা লাগত। রাধিকা প্রতিদিন আরফকে ভেঙে যেতে দেখতেন। যে মানুষটা একসময় পাহাড়ে ট্র্যাকিংয়ের পরিকল্পনা করতেন, তিনি এখন বিছানা থেকে বাথরুম পর্যন্ত যেতে হাঁপিয়ে যেতেন। তার খিটখিটে স্বভাব বাড়তে শুরু করল। কখনো কখনো তিনি রাধিকার ওপর চিৎকার করে উঠতেন, ছেড়ে দাও আমাকে আমার অবস্থার ওপর, আর কতদিন তোমার ওপর বোঝা হয়ে থাকব। রাধিকা চুপচাপ তার চোখের জল মুছে দিতেন এবং বলতেন, তুমি বোঝা নাও আমার জীবন আরব। এক রাতে আরব ব্যথার কারণে ঘুমাতে পারছিলেন না। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, আর তার প্রতিটি আর্তনাদ রাধিকার বুকে ছুরির মতো বিঁধছিল। রাধিকা তাকে ঔষধ দিলেন, তার মাথা নিজের কোলে রাখলেন এবং চুপচাপ তার দিকে তাকিয়ে রইলেন। চাঁদের আলোয় আরবের ফ্যাকাশে মুখটা আরও ভয়ঙ্কর লাগছিল। সেই মুহূর্তে, সেই নিস্তব্ধ অন্ধকারে রাধিকা একটি সিদ্ধান্ত নিলেন, এমন একটি সিদ্ধান্ত যা তার নিজের জীবনকে চিরতরে বদলে দিতে পারত। পরের দিন সকালে যখন পরিবারের সবাই ব্রেকফাস্টের টেবিলে বসেছিলেন, রাধিকা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমি আমার একটি কিডনি আরফকে দেব। আমি আমার পরীক্ষা করিয়ে নিয়েছি, আমাদের রক্তের গ্রুপ মিলে গেছে। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। সেই সময় রাধিকার মাও সেখানে উপস্থিত ছিলেন। তার হাত থেকে চায়ের কাপ পড়তে পড়তে বাঁচল। তিনি কাঁপানো গলায় বললেন, রাধিকা, তুই কি পাগল হয়ে গেলি? তোর নিজের বয়সটাই বা কত? নিজের ভবিষ্যতের কথা ভাব, কাল যদি তোর কিছু হয়ে যায়। রাধিকা তার মায়ের চোখে তাকালেন। তার চোখে বিদ্রোহ নয়, ছিল এক সীমাহীন প্রেম আর দৃঢ়তা। মা, আমার ভবিষ্যৎ সেটাই যেটা আরবের। যদি সে না থাকে, তবে আমি এই ভবিষ্যৎ দিয়ে, এই শরীর দিয়ে কি করব? আরবই আমার জীবন। নিজে বেঁচে থাকার জন্য আমাকে তাকে বাঁচাতে হবে। আরবের মা সুমিত্রাজিও একই কথা বললেন, কিন্তু রাধিকা মানলেন না। আরব, যিনি এতক্ষণ চুপ ছিলেন, দুর্বল স্বরে বললেন, না রাধিকা, এটা হতে পারে না। আমি তোমাকে এই বিপদে ফেলতে পারি না। কিন্তু রাধিকার সংকল্প ছিল অটল। তিনি বললেন, এই সিদ্ধান্ত আমার, এবং কেউ তা বদলাতে পারবে না। হাসপাতালে রাধিকার বিশদ পরীক্ষা হল, টিস্যু ম্যাচিং, ক্রস ম্যাচিং এবং আরও অনেক জটিল পরীক্ষা। ডাক্তাররাও ফলাফল দেখে বিস্মিত হলেন। রাধিকা শুধু রক্তের গ্রুপেই নয়, বাকি সব টেস্টেও এক চমৎকার ম্যাচ ছিলেন। এমন সংযোগ হাজারে একটা হয়। এটা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না। পরিবারে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস পড়ল, তেমনি অন্যদিকে ছিল এক অজানা ভয়। রাধিকার মুখে ছিল এক অদ্ভুত শান্তি, যেন তিনি তার গন্তব্যে পৌঁছে গেছেন। কিন্তু আরবের চোখে ছিল ভয় আর অপরাধবোধের এক গভীর সমুদ্র। তিনি তার জীবন রাধিকার ত্যাগের ওপর দাঁড় করাতে চাননি। তার মনে হচ্ছিল তিনি একজন স্বামী হিসেবে ব্যর্থ হয়েছেন, যিনি তার স্ত্রী রক্ষা করার পরিবর্তে তার জীবনের একটি অংশ কেড়ে নিতে চলেছেন। অস্ত্রোপচারের আগের রাতে হাসপাতালের প্রাইভেট রুমে ছিল অদ্ভুত নীরবতা। রাধিকা আরবের বিছানার পাশে বসেছিলেন, তার হাত নিজের হাতে ধরে। দুজনেই কিছু বলছিলেন না, কেবল একে অপরের চোখে তাকিয়ে না বলা কথাগুলো বিনিময় করছিলেন। আরব কাঁদতে কাঁদতে বললেন, প্লিজ রাধিকা, এখনও সময় আছে, না করে দাও। আমি এভাবে বাঁচতে পারবো না। সারা জীবন এই বোঝা আমার বুকে থাকবে যে আমার কারণে তোমার। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। রাধিকা তার চোখের জল মুছে দিলেন এবং তার চোখে তাকিয়ে বললেন, আরব, ভালোবাসায় কোনো অনুগ্রহ বা বোঝা হয় না, হয় অংশীদারিত্ব। আমি তোমাকে আমার নিঃশ্বাসের অংশীদার বানিয়েছি, ঋণী নয়। আমরা এই যুদ্ধে একসাথে লড়ব এবং জিতব। কাল সকালে যখন আমরা অপারেশন থিয়েটারে যাব, তখন এটা ভেবো যে আমি তোমাকে আমার কিডনি নয়, আমার অর্ধেক ভালোবাসা, আমার অর্ধেক সাহস দিচ্ছি। আমি তোমার নিঃশ্বাসের রশিকে ছিঁড়তে দেব না। সেই রাতে দুজনেরই কেউ ঘুমোলেন না। তারা কেবল একে অপরের হাত ধরে আগামীকালের জন্য অপেক্ষা করতে লাগলেন। অপারেশন থিয়েটারের বাইরে জ্বলতে থাকা লাল বাতিটি যেন সময়ের গতিকে থামিয়ে দিয়েছিল। দুজনের পরিবার করিডোরে অস্থিরভাবে পায়চারা করছিলেন। প্রতিটি মিনিট এক শতাব্দীর মতো মনে হচ্ছিল। একই সময় দুটি জীবন বাজি ছিল, একটি জীবন বাঁচানোর জন্য আর অন্যটি জীবন দেওয়ার জন্য।
সুমিত্রাজি কখনো মন্দিরে রাখা মূর্তির সামনে হাত জোর করছিলেন, তো কখনো অস্থিরভাবে করিডোরে হাঁটছিলেন। ৬টি দীর্ঘ ঘণ্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। সবুজ স্ক্র্যাপ পরা সার্জন বাইরে এলেন। তিনি মাস্ক খুলতে খুলতে বললেন, অপারেশন সফল, ডোনার এবং রিসিভার দুজনই আশঙ্কামুক্ত। এই কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিছু চোখ আনন্দে ভরে উঠল, কিছু হাত আকাশে উঠে গেল। এক দীর্ঘ অন্ধকার রাতের পর যেন সকালের প্রথম আলো দেখা গেল। কয়েকদিন পর আরবার রাধিকাকে আলাদা আলাদা প্রাইভেট ওয়ার্ডে স্থানান্তরিত করা হল। দুজনেই ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন। অস্ত্রোপচারের পরে রাধিকার বেশ ব্যথা ছিল, কিন্তু তিনি নিজের ব্যথা ভুলে সবসময় হাসতেন। তার মনোযোগ সবসময় আরবের দিকেই থাকত। আরব এখন ঠিক আছেন, এটা শুনে রাধিকার মনে হতো যেন তিনি পৃথিবীর সমস্ত ধন সম্পদ পেয়ে গেছেন। আরবও এখন ভালো বোধ করছিলেন। তার শরীর নতুন কিডনিকে গ্রহণ করে নিয়েছিল। তার মুখের ফ্যাকাশে রং ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। রাধিকার চোখে ছিল এক নতুন জীবনের স্বপ্ন, এমন এক ভবিষ্যৎ যেখানে আর কোনো রোগ বা ভয় থাকবে না। প্রায় ২ সপ্তাহ পর সেই দিনও এলো, যখন আরব বাড়ির লোকেদের সঙ্গে দেখা করতে পারতেন, কথা বলতে পারতেন। ডাক্তাররা তাকে এবং রাধিকাকে শিগগিরই ছুটি দেবার সুখবরও দিয়েছিলেন। রাধিকা সহ বাড়ির সবার জন্য উৎসবের মতো পরিবেশ ছিল। রাধিকা দুর্বল পায়ে ভর দিয়ে তার বিছানার পাশে গেলেন এবং হেসে তার হাত ধরার চেষ্টা করলেন। কিন্তু যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। আরব দ্রুত তার হাত টেনে নিলেন। তার চোখে ভালোবাসা নয়, ছিল এক অদ্ভুত অস্থিরতা। তিনি রাধিকার চোখে না তাকিয়ে ছাদের দিকে তাকিয়ে এক নিষ্প্রাণ এবং ভাবনাহীন কণ্ঠে বললেন, রাধিকা, আমার তোমাকে ডিভোর্স চাই। রাধিকার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেল। পুরো পৃথিবী যেন ঘুরতে শুরু করল। তার কানে এক তীব্র সাই সাই শব্দ হতে লাগল। তিনি সেখানেই আরবের বিছানার পাশে মেঝেতে পড়ে গেলেন। হাসপাতালের ঘরে হুলুস্থুল শুরু হল। নার্সরা দৌড়ে এলেন। সুমিত্রাজি চিৎকার করে উঠলেন, যে তোর জন্য নিজের জীবন বাজি রাখল, নিজের জীবনের একটি অংশ কেটে দিল, জ্ঞান ফিরতেই তুই তাকে নিজের জীবন থেকে বের করে দেওয়ার ফরমান শুনিয়ে দিলে? এটা নির্মমতার চরম সীমা। পরিবারের সবাই আরবের উপর ভেঙে পড়লেন। তার বাবা, যিনি সব সময় শান্ত থাকতেন, তিনি প্রথমবারের মতো তার উপর হাত তুললেন। বেহায়া, অকৃতজ্ঞ, যে মহিলা তোমাকে নিজের জীবনটা দিয়ে দিল, তুমি তাকে ডিভোর্স দেবে? তোমার মধ্যে কি একটুও মনুষ্যত্ব অবশিষ্ট আছে? সুমিত্রাজি কাঁদতে কাঁদতে বললেন, কি হয়েছে তোমার আরফ? রাধিকা তোমার জন্য কি না করেছে? আরফ পাথরের মূর্তির মতো সব শুনতে পাতলেন। তার মুখে কোনো ভাব ছিল না, না দুঃখ, না অনুশোচনা। তিনি শুধু বললেন, এটা আমার শেষ সিদ্ধান্ত। তার এই উদাসীনতা কারোরই বোধগম্য হচ্ছিল না। বাড়ি ফেরার পর এক ছাদের নিচে দুজন অচেনা মানুষ থাকতে শুরু করলেন। রাধিকাকে অন্য ঘরে স্থানান্তর করা হলো। তিনি ঘণ্টার পর ঘণ্টা কাঁদতেন, মিনতি করতেন, কারণ জানতে চাইতেন, কিন্তু আরব হয় চুপ থাকতেন, নয়তো ঝগড়া করতেন। একদিন রাধিকা তার পা ধরে বসলেন। আরব, শুধু একবার বলো আমার কি ভুল? আমার ত্যাগে কি কোনো ঘাটতি ছিল? আমি সব ঠিক করে দেব। আরব তাকে ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, ভুল এটাই যে তুমি আমার ওপর অনুগ্রহ করেছ। আমি সারা জীবন তোমার এই বোঝার নিচে চাপা থাকতে পারি না। যখনই তোমাকে দেখি আমার মনে পড়ে যে আমি কতটা দুর্বল আর অসম্পূর্ণ। আমার স্বাধীনতা চাই এই দম বন্ধ অবস্থা থেকে। এই কথাগুলো রাধিকার বুকে ছুরির মতো বিদ্রোহ। যে ত্যাগকে তিনি তার ভালোবাসা মনে করতেন, আরাফ তাকে অনুগ্রহ আর বোঝা বলছিলেন। ২ মাস কেটে গেল। এই ২ মাস রাধিকার জন্য ২ শতাব্দীর মতো ছিল। তিনি এখন শারীরিক এবং মানসিকভাবে পুরোপুরি ক্লান্ত। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এই সম্পর্ককে আর টেনে নিয়ে যাবেন না। হয়তো আরব ঠিকই বলছিলেন, হয়তো তার উপস্থিতি তাকে দম বন্ধ করে দিচ্ছিল। ভারাক্রান্ত মন নিয়ে তিনি নিজের জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখনই তিনি আরবের পুরনো মেডিকেল ফাইলের নিচে একটি খাম পেলেন। এই খামটি নতুন এবং শহরের অন্য একটি ক্যান্সার হাসপাতালের ঠিকানা লেখা ছিল। কৌতূহলী হয়ে রাধিকা সেটি খুললেন। রাধিকার বুক ধড়াস করে উঠল। ক্যান্সার হাসপাতাল, আমাদের সেখানে কি কাজ? এক অজানা আশঙ্কা তার সারা শরীরকে জড়িয়ে ধরল। কাঁপতে কাঁপতে তিনি খামটি খুললেন। ভিতরে আরবের কিছু নতুন রিপোর্ট ছিল। রাধিকা সেগুলো পড়তে শুরু করলেন। রিপোর্টটি মেডিকেলের জটিল ভাষায় লেখা ছিল। অনেক শব্দ তার মাথার ওপর দিয়ে যাচ্ছিল। তিনি পরিষ্কার করে কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু যতটুকু তার বোধগম্য হল তাতেই তার আত্মা কেঁপে ওঠার জন্য যথেষ্ট ছিল। তার মন বলছিল,
এটা এক বিরাট বিপদের ঘণ্টা। তার মাথায় একটা ঝড় বইছিল, আরবের ঘৃণা, বিবাহ বিচ্ছেদের জেদ, আর এখন এই ক্যান্সার হাসপাতালের রিপোর্ট। তিনি বুঝতেই পারছিলেন না যে আসলে কি চলছে। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি আরবের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন না। তিনি জানতেন আরব আবার মিথ্যে বলবেন বা চুপ করে থাকবেন। তাকে ডাক্তারের সঙ্গে দেখা করে সত্যটা জানতে হবে। তিনি সঙ্গে সঙ্গে সেই রিপোর্টগুলো নিজের পার্সে রাখলেন, অর্ধেক গোছানো সুটকেসটা সেখানেই ফেলে রাখলেন এবং বাড়ি থেকে বেরিয়ে গেলেন সেই হাসপাতালের দিকে, যার ঠিকানা খামের ওপর লেখা ছিল। হাসপাতালে পৌঁছে তিনি রিসেপশনে ডাক্তারের নাম বললেন। আধ ঘন্টা অপেক্ষার পর তাকে ডক্টর আলোকের কেবিনে পাঠানো হলো। ডাক্তার সাহেব, এগুলো আমার স্বামী আরবের রিপোর্ট। আমি এগুলো বাড়িতে পেয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলতে পারেন এতে কি লেখা আছে? ডক্টর আলোক রিপোর্টগুলো দেখলেন, তারপর রাধিকার চিন্তিত মুখের দিকে তাকালেন। তিনি একটি দীর্ঘশ্বাস নিলেন। আপনি বসুন মিসেস রাধিকা। ডাক্তার বোঝাতে শুরু করলেন। দেখুন, যখন থেকে আরবজির কিডনির রোগ ধরা পড়েছিল তখন থেকে সম্ভবত তাকে খুব শক্তিশালী কিছু ওষুধ দেওয়া হয়েছিল। লক্ষ লক্ষ রোগীর মধ্যে কেবল একজনের অপর সেই ওষুধের একটি খুব বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হয়, এবং দুর্ভাগ্যবশত আপনার স্বামী সেই লক্ষাধিকদের মধ্যে একজন। রাধিকার শ্বাস আটকে গেল। সেই ওষুধগুলো আরবের শরীরে এক ধরনের ক্যান্সারকে সক্রিয় করে তুলেছে। এটা ট্রান্সপ্লান্টের ঠিক পরেই চেকআপে ধরা পড়ে। ক্যান্সার? শব্দটি রাধিকার মুখ থেকে একটি ফস করে বের হওয়া শব্দের মতো শোনাল। হ্যাঁ, ডাক্তার দুঃখিত মন নিয়ে মাথা নাড়লেন। এবং এটা খুব আক্রমণাত্মক ধরনের। কেমোথেরাপিরও এতে প্রভাব ফেলার আশা প্রায় নেই বললেই চলে। রাধিকা তার সমস্ত সাহস জোগাড় করে সবচেয়ে কঠিন প্রশ্নটি করলেন। তার কাছে কতটুকু সময় আছে ডাক্তার? ডাক্তার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর ধীরে ধীরে বললেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী হয়তো 6 থেকে 7 মাস। সেই মুহূর্তে কাঁচের মতো সব পরিষ্কার হয়ে গেল। আরবের রূঢ়তা, তার রাগ, তার বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত, সবটাই ছিল একটি মুখোশ, একটি নিষ্ঠুর মুখোশ, যার আড়ালে একজন ভেঙে পড়া মানুষ তার স্ত্রীকে আসন্ন যন্ত্রণা থেকে বাঁচানোর শেষ মরিয়া চেষ্টা করছিলেন। বাড়ি পৌঁছে রাধিকা রিপোর্ট নিয়ে আরবের সামনে দাঁড়ালেন। তার চোখে জল ছিল না, ছিল এক গভীর অতল যন্ত্রণা। এইটা কারণ? তিনি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন। আরব রাধিকার হাতে রিপোর্ট দেখলেন এবং তার পাথরের মতো মুখটি এক মুহূর্তে ভেঙে পড়ল। তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। এত মাসের চেপে রাখা কষ্ট, ভয় আর অসহায়তা বন্যার মতো তার চোখ দিয়ে বেরিয়ে এলো। হ্যাঁ, তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি তোমাকে একজন অল্পবয়সী বিধবা হতে দেখতে পারতাম না রাধিকা। আমি চেয়েছিলাম তুমি আমাকে এতটাই ঘৃণা করো যাতে আমার চলে যাওয়ার পর তোমার দুঃখ না হয়, তুমি তোমার জীবন আবার শুরু করতে পারো। আমি স্বার্থপর আর নিষ্ঠুর হতে চেয়েছিলাম যাতে তুমি আমাকে সহজে ভুলে যেতে পারো। রাধিকা আরবের আনা ডিভোর্সের কাগজগুলো তুলে টুকরো টুকরো করে দিলেন। তিনি আরবকে শক্ত করে জড়িয়ে ধরলেন। পাগল কোথাকার, তুমি ভেবেছিলে তুমি আমাকে নিজের থেকে দূরে সরিয়ে বাঁচিয়ে দেবে? আমি তোমাকে কিডনি দিয়েছিলাম তোমার দীর্ঘজীবনের জন্য নয়, তোমার সঙ্গে বাঁচার জন্য। সে জীবন একদিনের হোক বা 100 বছরের। তিনি দৃঢ়তার সঙ্গে বললেন, এই যুদ্ধ এখনও শেষ হয়নি আরব। আমরা এটাও একসাথে লড়ব আর জিতব। আমি হার মানব না, আর তোমাকেও হার মানতে দেব না। সেই দিনের পর বাড়ির পরিবেশ বদলে গেল। হতাশার জায়গা নিল এক নতুন যুদ্ধের প্রস্তুতি। রাধিকা আর আরবের পরিবার দিনরাত এক করে দিলেন। দেশ বিদেশের প্রতিটি বড় হাসপাতালে যোগাযোগ করা হলো, প্রতিটি নামী ডাক্তারের পরামর্শ নেওয়া হলো, কিন্তু সব জায়গা থেকে একই উত্তর আসছিল, এই ক্যান্সার খুব বিরল, এর কোনো নিশ্চিত চিকিৎসা নেই। আশা ধীরে ধীরে শেষ হচ্ছিল, কিন্তু রাধিকা হার মানেননি। তিনি রোজ ঘণ্টার পর ঘণ্টা ইন্টারনেটে এই রোগ সম্পর্কে পড়তেন, সারা বিশ্বের গবেষণাপত্র ঘাঁটতেন। একদিন মাসের পর মাস কঠোর খোঁজের পর তিনি জার্মানির একটি গবেষণা কেন্দ্রের কথা জানতে পারলেন। সেখানকার ডাক্তাররা একটি সম্পূর্ণ নতুন কৌশলের ওপর কাজ করছিলেন। এটা ছিল এক ধরনের সেল থেরাপি, যেখানে শরীরের নিজস্ব কোষগুলোকে শক্তিশালী করে ক্যান্সার থেকে লড়ার জন্য প্রস্তুত করা হতো। এই থেরাপি বিশেষভাবে আরবের মতো বিরল ক্ষেত্রে বেশ কার্যকর প্রমাণিত হচ্ছিল। এটা ছিল আশার আলো, এক ঘন অন্ধকারে মিটমিট করে জ্বলা প্রদীপের মতো। রাধিকা সঙ্গে সঙ্গে সেই কেন্দ্রে যোগাযোগ করলেন। বেশ কয়েকদিন অপেক্ষার পর যখন সেখান থেকে উত্তর এলো, তখন তাদের আনন্দের সীমা রইল না। ডাক্তাররা আরবের কেসটি স্টাডি করার পর বললেন যে তারা চিকিৎসার জন্য প্রস্তুত। কিন্তু সেই ইমেলের শেষ অংশটি পুরো পরিবারকে নাড়িয়ে দিল। সেই চিকিৎসার আনুমানিক খরচ ছিল প্রায় 2 কোটি টাকা। 2 কোটি! এই অঙ্কটা শুনে এক মুহূর্তের জন্য ঘরে নীরবতা নেমে এলো।
আরবের বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এটা তাদের জন্য পাহাড়ের মতো একটি অঙ্ক ছিল, যা জোগাড় করার কথা ভাবাও অসম্ভব ছিল। আরবের চোখে যেটুকু আশা জেগেছিল তাও নিভে গেল। কিন্তু রাধিকার চোখে ছিল এক অন্যরকম দৃঢ়তা। তিনি সবার মুখে হতাশা দেখলেন এবং তারপর এক শক্তিশালী কণ্ঠে বললেন, আমরা হার মানতে পারি না, আমরা আমাদের এই বাড়িটা বন্ধক রাখব। আরবের জীবনের চেয়ে বড় আর কিছুই নেই। তার কণ্ঠে ছিল জেদ, বিশ্বাস এবং নিজের ভালোবাসাকে যে কোনো মূল্যে বাঁচানোর অটুট সংকল্প। আরব তাকে থামানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু রাধিকা তার কথা শুনলেন না। মঙ্গলসূত্র ছাড়া তিনি তার বাটি সমস্ত গয়না বিক্রি করে দিলেন, যা প্রায় 15 লাখ টাকা হয়েছিল। বাড়িটা বন্ধক রাখা হলো। আরবের বাবা এগিয়ে এলেন এবং তিনি তার সারা জীবনের সঞ্চয় ও সুমিত্রাজির গয়নাও এনে রাধিকার হাতে রাখলেন। এই খবর ছড়িয়ে পড়তেই বন্ধু এবং আত্মীয়স্বজনরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেন এবং অবশেষে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হল। টাকার ব্যবস্থা হতেই তারা জার্মানির উদ্দেশ্যে রওনা হলেন। চিকিৎসার সফর ছিল দীর্ঘ এবং অত্যন্ত কঠিন। থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আরবের শরীরকে ভেঙে দিচ্ছিল, কিন্তু রাধিকার ভালোবাসা আর বিশ্বাস তার সাহস জুগিয়েছিল। তিনি প্রতিটি মুহূর্তে একটি ঢালের মতো তার সঙ্গে থাকতেন। কখনো তাকে হাসাতেন, তো কখনো কেবল তার হাত ধরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। তিনি তাকে ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। যখন আমরা এখান থেকে সুস্থ হয়ে ফিরব, তখন আমরা পাহাড়ে ঘুরতে যাব। অবশেষে যখন ডাক্তার আরবের টেস্ট রিপোর্ট দেখলেন, তখন তার মুখে হাসি ফুটে উঠল। তিনি আরবের কাঁধে হাত রেখে বললেন, অভিনন্দন, এটা একটা অলৌকিক ঘটনা। ক্যান্সার চলে গেছে। আপনি এখন সুস্থ হচ্ছেন মিস্টার আরব। এই কথা শুনে রাধিকা সেখানেই হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে পড়লেন এবং বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। আরব, যিনি নিজেও এই খবরে স্তম্ভিত ছিলেন, হাঁটু গেড়ে তার পাশে বসলেন। তিনি ধীরে ধীরে রাধিকাকে নিজের বাহুতে তুলে নিলেন। রাধিকা তার মুখ আরবের বুকে লুকিয়ে আবার কাঁদতে লাগলেন। আরব কেবল তার পিঠ চাপড়ে দিলেন এবং তার চুলে চুমু খেলেন। দুজনেই একটি শব্দও বলতে পারলেন না। শব্দের প্রয়োজনও বা কার ছিল? আজ তো নীরবতাও উৎসাপ করছিল। ভারতে ফিরে আসার সময় আরব ধীরে ধীরে রাধিকার হাত নিজের হাতে নিলেন। তার কণ্ঠস্বর ভারী হয়ে আসছিল। রাধিকা, আমাকে মাফ করে দিও। আমি তোমার সাথে। রাধিকা ভালোবাসার সঙ্গে তার ঠোঁটে আঙুল রেখে তাকে থামিয়ে দিলেন। শুধু তার চোখে জল ছিল, কিন্তু তাতে কোনো অভিযোগ ছিল না। ছিল কেবল অপরিমেয় ভালোবাসা। আমি বলেছিলাম না, আমরা জিতব। তারা দুজনে বাড়ি ফিরলে বাড়িতে আনন্দের পরিবেশ ছেয়ে গেল, কিন্তু আর্থিক সংকট তখনও বিদ্যমান ছিল। বৃদ্ধ শ্বশুরমশায়ের পক্ষে ব্যবসা সামলানো সম্ভব হচ্ছিল না। দোকানের কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আরবের অসুস্থতার কারণে রাধিকা তার চাকরি ছেড়ে দিয়েছিলেন। এবার তিনি দোকানের হাল নিজের হাতে নিলেন। তিনি গ্রাহকদের কাছে রঙিন শাড়িগুলো ভাঁজ খুলে দেখাতে শুরু করলেন। তার মিষ্টি কথা আর নিষ্ঠার কারণে শুধু দোকানের হারানো জৌলসী ফিরে আসল না, বরং ভারীর ভেঙে যাওয়া মনোবলও আবার জোড়া লাগল। আজ সেই একই ছাদের নিচে পুরো পরিবার একসঙ্গে সুখে শান্তিতে থাকে। আরব এখন পুরোপুরি সুস্থ এবং রাধিকার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিজের দোকান সামলান। তো বন্ধুরা, রাধিকা আর আরবের গল্প সেই ভালোবাসার একটি দৃষ্টান্ত, যা নিয়তিকেও চ্যালেঞ্জ জানাতে পারে। এই গল্প আমাদের শেখায় যে যখন ভালোবাসা আর পরিবারের সমর্থন থাকে, তখন জীবনের বড় থেকে বড় যুদ্ধ জেতা যায়।